বেনাপোল বর্ডারে ইন্ডিয়ান বাটপারের বিড়ম্বনা ও ভয়ঙ্কর ফাঁদ। ভারতগামী যাত্রীরা এখনই সতর্ক হন। প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি চিকিৎসা, ভ্রমণ বা ব্যবসার উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। সবারই প্রত্যাশা থাকে একটি সুন্দর ও নিরাপদ যাত্রার, কিন্তু এই যাত্রাপথেই যে কত বড় ভয়ঙ্কর ফাঁদ পাতা রয়েছে তা হয়তো অনেকেই জানেন না। আজ বেনাপোল বর্ডার দিয়ে ভারতে প্রবেশের সময় আমাকে এমন এক অনাকাঙ্ক্ষিত ও ভয়াবহ ঘটনার মুখোমুখি হতে হলো, যা আমার পুরো দিনটিকে একটি দুঃস্বপ্নে পরিণত করেছে। দিনটা আমার ও আমার পরিবারের জন্য সত্যিই খুব খারাপ ছিল। তাই একজন সচেতন নাগরিক হিসেবে বেশ বিস্তারিতভাবেই পুরো বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে অন্যরা এই ভয়ঙ্কর চক্রের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারেন এবং আগে থেকেই সতর্ক থাকতে পারেন। ঘটনা শুরু হয় ইমিগ্রেশন পার হওয়ার সময় থেকে। বাংলাদেশের অংশের ইমিগ্রেশন প্রক্রিয়া বেশ স্বাভাবিকভাবেই শেষ করে আমরা ভারতীয় ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করছিলাম। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কিছুক্ষণ পর হঠাৎ করেই শুনলাম এক অদ্ভুত সমস্যার কথা। সেখানে উপস্থিত অনেকেরই অ্যারাইভাল ফর্মে ভারতীয় মোবাইল নম্বর যুক্ত হয়নি বলে জানানো হচ্ছে, যার কারণে ইমিগ্রেশন অফিসাররা তাদের আটকে দিচ্ছেন এবং বাধ্য করছেন আবার নতুন করে ফর্ম পূরণ করতে। আর এই নতুন ফর্ম পূরণের জন্য জনপ্রতি ৩০ রুপি করে আদায় করা হচ্ছে। অবাক করার বিষয় হল, একই সমস্যায় আমাকেও পড়তে হয়েছিল, অথচ আমি খুব স্পষ্টভাবে এবং সঠিকভাবে আমার ফর্মে ভারতীয় নম্বরই দিয়েছিলাম, কিন্তু রহস্যজনকভাবে প্রিন্ট করার সময় সেই নম্বরটি ফর্মে আসেনি। এটা তো কোনোভাবেই আমার বা অন্য যাত্রীদের কোনো দোষ নয়। এটি কি কোনো যান্ত্রিক ত্রুটি, নাকি যাত্রীদের কাছ থেকে বাড়তি কিছু রুপি হাতিয়ে নেওয়ার কোনো অভিনব কৌশল, তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। বাধ্য হয়েই সেখানে বাড়তি রুপি খরচ করে সেই ধাপ পার হতে হলো। যাই হোক, এই অনাকাঙ্ক্ষিত ঝামেলা ও ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা যখন ভারতীয় অংশের মূল গেট দিয়ে বাইরে বের হলাম, তখন শুরু হলো আরেক নতুন হয়রানি। বের হওয়ার সাথে সাথেই প্রায় 10 থেকে 12 জনের একটি সংঘবদ্ধ দল আমাদের ঘিরে ধরে। তারা নানা ধরনের বিভ্রান্তিকর কথা বলে আমাদের প্রায় জোরপূর্বক তাদের একটি অফিসে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা নিজেদের খুব প্রভাবশালী হিসেবে পরিচয় দেয় এবং বলে যে ভারতের চলমান নির্বাচনের কারণে তারা প্রশাসনের তরফ থেকে এখানে বিশেষভাবে নিয়োগপ্রাপ্ত। সাধারণ যাত্রীদের চেক করার দায়িত্ব নাকি তাদের দেওয়া হয়েছে। প্রথমে তারা আমাদের পথ আটকে জানতে চাইল হরিদাসপুর ইমিগ্রেশনের 200 রুপি পেমেন্ট আমরা করেছি কিনা। এরপর তারা জোর করে আমাদের পাসপোর্টগুলো কেড়ে নিয়ে চেক করতে শুরু করল। তাদের আচরণ ছিল অত্যন্ত উদ্ধত। পাসপোর্ট চেক করার পর তারা অত্যন্ত আপত্তিকর একটি প্রশ্ন করে বসল। তারা জানতে চাইল আমরা বাংলাদেশ থেকে মোট কত টাকা সাথে করে এনেছি এবং সেই সমস্ত টাকা এখনই তাদের সামনে বের করে দেখাতে হবে। আমি বুঝতে পারলাম এরা আসলে কোনো সরকারি লোক নয়, এরা সংঘবদ্ধ প্রতারক চক্র। আমি সাথে সাথে প্রতিবাদ করে বললাম, আমি আমার সাথে কত টাকা এনেছি বা আমার ব্যক্তিগত সম্পদ আমি কোনোভাবেই আপনাদের দেখাবো না। যদি আমাকে টাকা দেখাতেই হয়, তবে আমি কেবল প্রশাসনের আসল লোক বা পুলিশের কাছেই তা দেখাবো, আপনাদের মতো রাস্তার লোকেদের কাছে নয়। আমার এই দৃঢ় অবস্থানের পর এই বিষয় নিয়ে তাদের সঙ্গে আমাদের বেশ অনেকক্ষণ তর্কাতর্কি হয়। এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে আমরা কোনো মতে তাদের সাথে তর্ক শেষ করে সেখান থেকে দ্রুত সরে আসি। সকাল থেকে এত ধকল যাওয়ার পর আমরা বেশ ক্লান্ত ছিলাম, তাই ভাবলাম আগে কোথাও বসে নাস্তা করে নিই, তারপর ভারতীয় রুপি সংগ্রহ করার জন্য টাকা পরিবর্তন করতে যাব। নাস্তা শেষে আমরা টাকা পরিবর্তনের জন্য একটি মানি এক্সচেঞ্জের দোকানের উদ্দেশ্যে রওনা হলাম, কিন্তু আমরা ঘুণক্ষরেও বুঝতে পারিনি যে সেই সংঘবদ্ধ চক্রের লোকজন আমাদের পিছু নিয়েছিল এবং আমাদের প্রতিটি পদক্ষেপ তারা নজরে রাখছিল। আমরা একটি মোটামুটি পরিচিত দোকানে গিয়ে বর্তমান টাকার রেট জিজ্ঞাসা করলাম। দোকানদার আমাদের জানালো বর্তমান রেট 75 টাকা। আমরা যখন সেখানে কথা বলছি, ঠিক তখন হঠাৎ করেই দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একজন লোক স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে এগিয়ে এলো। সে খুব বিনয়ের সাথে আমাদের বলল, আমি আপনাদের 76 টাকা করে রেট দেব এবং এর জন্য আপনাদের কোনো বাড়তি চার্জ বা কমিশন দিতে হবে না। সাধারণত একটু বেশি রেট পাওয়ার আশায় মানুষ যেভাবে প্রলুব্ধ হয়, ঠিক সেভাবেই আমি তাদের পাতা সেই ভয়ঙ্কর ফাঁদে পা দিয়ে ফেললাম। লোকটি আমাদের একটু পাশে নিয়ে গেল।
প্রথমে তারা ৭৬ টাকা রেটে হিসেব করে তাদের ক্যালকুলেটরে আমাকে প্রায় ৩৮,০০০ টাকার একটি আকর্ষণীয় অঙ্ক দেখালো। তাদের কথাবার্তা ও হিসেব দেখে আমার মনে কোনো সন্দেহ তৈরি হয়নি, কিন্তু আসল প্রতারণা শুরু হলো যখন আমি আমার পকেটের টাকাগুলো তাদের হাতে তুলে দিলাম। আমার টাকা হাতে পাওয়ার সাথে সাথেই তাদের রূপ পুরোপুরি পাল্টে গেল। তারা তখন সেই ৭৬ টাকার হিসেব বাদ দিয়ে মাত্র ৬৮ টাকা রেটে হিসেব করে আমাকে রুপি দিতে শুরু করল। এত বড় ব্যবধান দেখে আমি আকাশ থেকে পড়লাম। আমি সাথে সাথে কঠোরভাবে বললাম, এই রেটে আমি কোনোভাবেই টাকা ভাঙাবো না, আপনারা আমার টাকা আমাকে ফেরত দিন। আমার কথা শুনে তখন তারা তাদের আসল মূর্তি ধারণ করল। তারা অত্যন্ত স্পষ্টভাবে এবং রুক্ষ ভাষায় আমাকে হুমকি দিয়ে বলে দিল, আপনি টাকা ভাঙান আর না ভাঙান, আপনার দেওয়া কোনো টাকা আর ফেরত পাবেন না। টাকা আমাদের হাতে চলে এসেছে, এখন আমরা যা দেব তাই আপনাকে নিতে হবে। আপনার যা পারেন যেখানে খুশি গিয়ে অভিযোগ করেন, আমাদের কিছুই করতে পারবেন না। আমি তখন এক চরম অসহায় অবস্থার মধ্যে পড়ে গেলাম। আমার সঙ্গে তখন আমার ছোট বাচ্চা ছিল, যার শরীরে বেশ জ্বর ছিল। আমার স্ত্রীও আমার সঙ্গে ছিলেন। স্ত্রী ও অসুস্থ সন্তানকে নিয়ে সেই অচেনা পরিবেশে আমি কোথায় গিয়ে কার কাছে বিচার চাইব? দেখতে দেখতে চোখের পলকে সেখানে তাদের দলের প্রায় ১৫ থেকে ২০ জন লোক জড়ো হয়ে গেল। তারা সবাই মিলে আমাকে মানসিকভাবে চাপ দিতে থাকল। বেনাপোল বর্ডারের ওই এলাকাটিতে তখন আশেপাশে অসংখ্য মানুষ ছিল। অনেক সাধারণ যাত্রী ও স্থানীয় লোকজন যাতায়াত করছিল, কিন্তু এত মানুষ সেখানে উপস্থিত থাকলেও একজন মানুষও আমাদের এই বিপদের সময় পাশে এসে দাঁড়ায়নি বা প্রতিবাদ করেনি। সবাই দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। এই অভিজ্ঞতা থেকে আমি একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছি। বেনাপোল পার হওয়ার পর ওই এলাকার প্রতিটি পদক্ষেপে প্রতারকদের জাল বিছানো রয়েছে। আপনারা যারা আগামীতে ভারত যাচ্ছেন চিকিৎসা বা ভ্রমণের জন্য, তারা অবশ্যই এখনই সতর্ক হন। বর্ডার পার হওয়ার পর অচেনা কোনো লোকের কথায় প্রলুব্ধ হবেন না। টাকা পরিবর্তনের ক্ষেত্রে সব সময় নির্ভরযোগ্য এবং পরিচিত মানি এক্সচেঞ্জ ব্যবহার করবেন। একটু বেশি রেট পাওয়ার লোভে পড়ে রাস্তার কোনো দালালের খপ্পরে পড়বেন না। আর ইমিগ্রেশনের বাইরে কেউ যদি নিজেদের সরকারি লোক বলে পরিচয় দিয়ে আপনাদের টাকা বা পাসপোর্ট দেখতে চায়, তবে সরাসরি পুলিশের সাহায্য চাইবেন। আপনাদের একটু সচেতনতাই পারে আপনাদের একটি সুন্দর ভ্রমণকে দুঃস্বপ্ন হওয়া থেকে রক্ষা করতে।